বাড়িতে অনেকদিন পর আমার ছোট্ট আদরের দুই ভাগ্নে এসেছে। ওরা আমাকে বলতে পাগল। আমাকে দেখলে ওদের যত আবদার। তবে ওদের দুজনের কাছে সব থেকে যে আবদারটা বেশি শোনা যায় তা হলো ভূতের গল্প। ভূতের গল্প ওদেরকে শোনাতেই হবে। আমাদের বাড়িতে আসার 2-3 দিন আগের থেকেই আমাকে ওরা ফোন করে বলবে, মামা, নতুন নতুন ভূতের গল্প কিন্তু এবার শোনাতেই হবে। আমিও গল্প বলার জন্য প্রায় প্রস্তুতিটা নিয়েই থাকি। আজও ওরা আবদার করেছে, মামা একটা ভূতের গল্প শোনাও। আরে একটু শান্ত হ, ভূতের গল্প তো শোনাবই। তবে শোন, আজ আমি তোদের একটা সত্যিকারের ভূতের কাহিনী শোনাবো। আর এই ভৌতিক ঘটনাটি কিন্তু আমার সঙ্গেই ঘটে গেছে। আমার কথা শুনে ওরা শান্ত শ্রোতার মতো আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল গল্প শোনার জন্য। তবে শোন, গল্পের মাঝে মাঝে কিন্তু হুঁ হুঁ বলতে হবে। ওরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমিও ঘটনাটি বলা শুরু করলাম। সেদিন গ্রীষ্মের দুপুর, প্রখর রোদ। আমার খুব কাছের একটা বন্ধু অনেক দিন পর বিদেশ থেকে বাড়ি ফিরছে। আমি একটা টোটোতে করে স্টেশনের দিকে যাচ্ছি। অনেকদিন হলো বন্ধুর সঙ্গে দেখা হয় না, তাই স্টেশনে আজ ওর সঙ্গে দেখা করব। ওকে আমার বাড়িতে আসার জন্য অনেক অনুরোধ করলাম, কিন্তু ও বলল আজ নয়, অন্যদিন আসবে সে। আমি এক পরিচিত লোকের টোটোতে করে যাচ্ছি স্টেশনের দিকে। আমি বাড়ি থেকে কোথাও বের হলে প্রায় সময়ই এই টোটোতেই যাতায়াত করে থাকি। স্টেশনে পৌঁছেই দেখি আমার সেই বন্ধু দাঁড়িয়ে আছে। দুজনের অনেক কথা হলো। আজ ওকে দেখে আমার সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ল। স্কুলের দিনগুলোর কথা দুজনে স্মৃতিচারণ করলাম কিছুটা। হঠাৎ আমার ওই বন্ধুটা বায়না ধরল যে সে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবে। আমি অনেক বারণ করা সত্ত্বেও ও আমাকে জোর করে নিয়ে গেল ওদের বাড়িতে। বন্ধুর বাড়িতে দীর্ঘক্ষণ গল্প গুজব করার পর প্রায় রাত 8টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় কোনো যানবাহন চোখে পড়ছিল না, তাই ভাবলাম একটু সামনে গেলে বটতলা নামে একটা জায়গা আছে, সেখানে কোনো না কোনো গাড়ি পেয়ে যাব। তাই পা বাড়ালাম বটতলার দিকে। বটতলার দিকে যাচ্ছি আর চারপাশের রাস্তার দিকে চেয়ে চেয়ে দেখছিলাম আর ভাবছিলাম, এই রাস্তা দিয়ে আগে কতই না যাতায়াত করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো আর ভাবছিলাম আর শত চেষ্টা করলেও সেই দিনগুলো আর ফিরে পাবো না। এসব কথা ভাবতে ভাবতে বটতলায় এসে পৌঁছে গেলাম। পৌঁছে দেখি বটতলাতে একটাও গাড়ি নেই, সামনে কোনো গাড়িও দেখা যাচ্ছে না। আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। বটতলায় অপেক্ষায় রইলাম কোনো গাড়ি আসার জন্য। সময় যত বাড়তে লাগলো মনের ভিতর যেন সেই দুশ্চিন্তাটা আরো বাড়তে লাগলো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও গাড়ির দেখা পাচ্ছি না। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে প্রায় 3 ঘন্টা কেটে গেল, কিন্তু কোনো গাড়ির দেখা নেই। কিছুক্ষণ পর দেখি সেই পরিচিত টোটোওয়ালা টোটো নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। টোটোতে করে রওনা হলাম বাড়ির দিকে।
বলছি দাদা বাবু, এত দেরি করলেন যে? আর বলো না, বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, তাই এ গল্প সে গল্প করতে করতে সময় যে কোথায় পেরিয়ে গেল তাই বুঝতেই পারিনি। তার উপর এখানে এসে গাড়ির জন্য প্রায় 3 ঘন্টায় দাঁড়িয়ে আছি। তাও ভালো যে আমি এখানে এসেছি, না হলে তো আপনি গাড়ি পেতেন না। এখানে সন্ধ্যার পর গাড়ি তেমন চলে না। আমি এক রোগী নিয়ে এসেছিলাম হাসপাতাল থেকে, তাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি ফিরছি। ফিরতেই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। যাই হোক, ভালোই হলো, তাও তোমার সাথে দেখা হলো। আমি তো ভেবেছিলাম আমাকে আবার সে বন্ধুর বাড়িতে ফিরে যেতে না হয়। তা তুমি কত রাত পর্যন্ত গাড়ি চালাও? এই রাত 12টা পর্যন্ত তো আমি রাস্তাতে থাকি। সে কি, তাহলে তোমার পরিবারকে সময় দাও কখন? আর পরিবার থাকলে তো কখন চলে যেতাম। যতক্ষণ রাস্তায় থাকি ততক্ষণ ভালো লাগে, বাড়ি গেলে একদম ফাঁকা। কেন, পরিবার নেই মানে? তোমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান? সবাই আছে, কিন্তু তারা এখানে থাকে না। আমি এই মাসে 1-2বার যাই। ও তাই বলো। দুজনে কথা বলতে বলতে যাচ্ছিলাম। সামনে কবরস্থান দেখে মনে পড়ল একদিন এখানে শুয়ে থাকা মানুষগুলোর পদচরণ ছিল এই রাস্তায়। আজ তারা সবাই সব ছেড়ে কোথায় চলে গেছে। কবরস্থানটার কাছে আসতেই দেখলাম কবরস্থানে একটা হারিকেন চলছে। আমি টোটোওয়ালাকে একটু থামতে বললাম। কি দাদা, আর কোনো জায়গা পেলেন না? সে এসে কিনা এই কবরস্থানের সামনে এসে গাড়ি থামাতে বললেন। আরে দেখো না, কবরস্থানে একটা হারিকেন জ্বলছে, মনে হয় কেউ এখানে আছে। দাদাবাবু সাবধান, ভুলেও কিন্তু নামবেন না। এটা অশরীরদের কাজ হতে পারে। মানুষকে ফাঁদে ফেলতে ওরা অনেক কিছুই করে। কি সব বলছো তুমি? তুমি ভূত বিশ্বাস করো নাকি? এমনও তো হতে পারে কোনো বেচারি একা একা কবরস্থানে বিশেষ কোনো প্রয়োজন এসেছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। দাদাবাবু, আমার আপনার মতো অত সাহস নেই, আমি যেতে পারবো না। আপনি যদি যান যেতে পারেন। আমি টোটোওয়ালার কথায় অতটা কর্ণপাত না করে ঢুকলাম কবরস্থানের ভিতরে। অনেক পুরনো দিনের কবরস্থান। উপরে একটা সাইনবোর্ডে অস্পষ্টভাবে লেখা আছে কবরস্থান, নিচে শালটাও প্রায় মুছে গেছে। আমি তো কবরস্থানে ঢুকেই অবাক। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, শুধু একটা হারিকেন মিটিমিটি ভাবে জ্বলে চলছে। আশেপাশে কেউ আছে কিনা সেটা দেখার জন্য আমি কবরস্থানের এদিক ওদিকে একটু হেঁটে বেড়ালাম, কিন্তু কাউকেই দেখলাম না। আমার মনে খুব সংশয় হলো যে কেউ না কেউ তো অবশ্যই আছে, তা না হলে এই হারিকেনটাই বা কোথা থেকে এলো। কিছুতেই হিসাবটা আমি মিলাতে পারছিলাম না। আরেকবার এদিক ওদিক ভালো করে তাকালাম, কিন্তু অস্বাভাবিক কোনো কিছুই আমার চোখে পড়ল না। আমি কবরস্থান থেকে এবার বাইরে এসে দেখি সেই টোটো চালকটি হা করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আমি তাকে বারে বারে ডাকছি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। আমি তাকে আবার ডাকতে লাগলাম। এবার সে উত্তর নিল, কিন্তু মুখে কোনো কথা বলল না। সে তার হাতে সামনের দিকে প্রসারিত করে কিছু একটার দিকে আমাকে তাকাতে বলল। আমি সেই দিকে তাকাতেই যেন পুরো শরীরটা হিম হয়ে গেল।
দেখছি লাল প্যারের সাদা শাড়ি পরা একটি পেতনি কবরস্থানের পাঁচিলের উপর বসে আছে। তার চোখগুলো খুব ভয়ানক, গায়ের রং যেন পাতিলের কালির মতো কালো কুচকুচে, চোখ দুটো যেন জল জল করছে। হাতে একটা মরা মানুষের শরীরের কোনো অংশ হয়তো কবরস্থান থেকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সঙ্গে সঙ্গে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তড়িৎ গতিতে টোটোতে উঠে বসলাম। টোটোওয়ালা তো সর্বোচ্চ স্পিডে টোটো নিয়ে এগিয়ে চলল। গল্প বলতে বলতে ভাগ্নেদের মুখের দিকে তাকিয়ে দেখি ওরাও যেন গল্পটি শুনে থ মেরে বসে আছে। আমি ওদেরকে জানালাম আসলে এটা কোনো সত্য ঘটনা নয়, এটা একটা গল্প। আমি আরও বললাম, কবরস্থান বলো আর শ্মশান ঘাটে বলো, এগুলো হলো পবিত্র জায়গা। এসব জায়গাতে কোনো ভূত প্রেত নেই। মানুষের মধ্যে আজও এইসব জায়গা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। তো বন্ধুরা, আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।